সে কোথাও আমাকে দেখতে না পেয়ে চিঠিটা পকেটে ঢুকিয়ে আবার দৌড়ে এদিকে আসতে লাগল। চিঠিটা দিতে দেখে নিজের অজান্তেই কেঁপে উঠল আমার শরীরটা। কী ভয়ঙ্কর মহিলা তিনি! আমাকে বোঝাতে চাইলেন তিনি চলে গেছেন, অথচ মারুফের জন্য ঠিকানাটা ঠিক লিখে রেখে গেছে। নয়তো ওই চিঠি কিসের জন্য রেখে গেছেন? বিদায়ের বিরহগাথা। একটু আগেও যার জন্য অনুশোচনা হচ্ছিল, এখন সেই তার প্রতি আমার মনের কোণে জমা ঘৃণা আর বিদ্বেষের পরিমাণটা দ্বিগুণ আকার ধারণ করল। নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলোছি, কুলঙ্কিনী পথভ্রষ্ট নারী। সত্যি মানুষের স্বভাব কি আর পাল্টে? আমার সামনে দিয়েই মারুফ দৌড়ে চলে গেল মোড়ের দিকে। কতক্ষণ পরে চোখে মুখে একরাশ হতাশা নিয়ে ফিরে এলো সে। গলির মুখে অসহায়ের মতো দাঁড়িয়ে কি যেন একটু ভাবল। তারপর সে দিকভ্রান্তের মতো এলোমেলো পা ফেলে বাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। হঠাৎই একটু থেমে পড়ে সে। আমি তাই দেখে চমকে উঠলাম, কারণ আমার থেকে মাত্র কয়েক গজ দূরেই দাঁড়িয়ে আছে মারুফ। আমি দেওয়ালের এপাশে আর মারুফ ওপাশে। ভাবলাম কিছু টের পেয়ে গেল নাকি, কিন্তু যা ভেবেছি তা নয়। সে পকেট থেকে চিঠিটা বের করে দুহাতে চোখের সামনে মেলে ধরে পড়তে পড়তে আবার বাড়ির দিকে এগিয়ে যেতে লাগল। ভাবি, আজ আমরা দুজনেই এত কাছে থেকেও কত দূরে চলে গেছি একে অপরের থেকে। মাত্র একটা রাতের ব্যবধানে আমাদের দুজনের সুখের সংসারটা কি ভয়ঙ্কর ভাবেই না এলোমেলো হয়ে গেছে, যা আর কোনোদিনই ঠিক হবার নয়। মারুফ বাড়ির ভিতরে প্রবেশ করতেই আমি বেরিয়ে এসে দ্রুত গলির মোড়ে পৌঁছে গেলাম। একটু সময় দাঁড়িয়ে থেকে একটা ট্যাক্সি ভাড়া করে ফেললাম। ট্যাক্সি ড্রাইভারকে বললাম মহাখালী বাস টার্মিনালে নিয়ে যেতে। মহাখালী বাস টার্মিনালে এসে ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে একটা বাসে উঠে বসলাম। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আমার বাপের বাড়ি। সেখানেই আপাতত আমি আমার গন্তব্যস্থল স্থির করেছি। তারপর দেখা যাবে কি করা যায়। বাস, অটোরিকশার পরে কিছুটা কাঁচা পথ পায়ে হেঁটে দুপুরের একটু আগে বাপের বাড়ি এসে পৌঁছলাম। আমার এমন বেশভূষায় এমনভাবে হঠাৎ করে একা বাপের বাড়ি চলে আসাতে সবাই যেন মনে মনে কেমন চমকে উঠেছে। মুখে কেউ কিছু না বললেও তাদের কুচকানো কপাল ও চোখের অবাক দৃষ্টিতে আমি সবই আন্দাজ করতে পারলাম। ওরাও মুখ ফুটে কিছু জিজ্ঞেস করল না, আমিও নিজে থেকে সত্যি ঘটনা আগেই প্রকাশ করতে গেলাম না। মা শুধু জিজ্ঞেস করলেন, কি রে সায়মা, জামাই বাবাজি এলো না? তুই একা এতটা পথ কি করে? আমি বিরক্তি মাখা কণ্ঠে বললাম, মা, আমি এসেছি তাতে তোমারা খুশি হওনি বলে মনে হচ্ছে? তাই যদি হয় তবে আমি আবার চলে যাচ্ছি। মা আমার মুখে এমন কথা শুনে বললেন, রেগে যাচ্ছিস কেন? আমি তো রেগে যাওয়ার মতো কিছু বলিনি। এর আগে কখনো একা বাপের বাড়ি আসিসনি তো। আজ হঠাৎ করেই কোনো খবর না দিয়ে এমন করে একা চলে আসাতে আমার মনটা কেন জানি চমকে উঠেছে। তাই জিজ্ঞেস করলাম, আর কি, জামাইয়ের সাথে ঝগড়া ঝামেলা করে আসিসনি তো? আমি বললাম, মা, আমি ক্লান্ত শরীর নিয়ে মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছি। খিদের যন্ত্রণায় খুব খারাপ লাগছে আমার। আর তুমি আছো তোমার মনের কৌতূহল নিয়ে। তোমার কি এখনই সবকিছু জানতে হবে? মা আমার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তোর যখন ইচ্ছে কথা বলিস। পৃথিবীতে যার উপর যত বেশি মায়া ও অধিকারের সম্পর্ক তার সাথেই ততটা রাগ দেখানো যায়। মা আমার এই অকারণ রাগের মূল্য দিতে গিয়ে বললেন, আয়, আগে খেতে আয়। আমার রান্না প্রায় শেষ। তুই হাত মুখ ধুয়ে তৈরি হয়ে আয়, আমার রান্না ততক্ষণে শেষ হয়ে যাবে। আমি বললাম, তাই যাও না, ক্ষুধার জ্বালায় দু চোখে অন্ধকার দেখছি আমি। মা আমাকে আর কোনো কিছু বলতে সাহস পেলেন না। কাল দুপুরের পর থেকে আমার পেটে কোনো দানাপানি পড়েনি। শরীর এতটা দুর্বল লাগছে যে বাথরুমে যেতে মাথা চক্কর দিয়ে উঠল। কিন্তু দরজাটা ধরে নিজের ভারসাম্য ঠিক রাখলাম। জানালা দিয়ে দেখতে পেলাম বাবা মা পথের মাঝে দাঁড়িয়ে কথা বলছেন। বাবা হয়তো আমার কোনো কথাই মায়ের কাছে জানতে চাইছেন। আমি কোনো রকমে হাত মুখ ধুয়ে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমার মনে নেই। ক্লান্তিতে চোখ দুটি বুজে এসেছিল। মা গভীর মমতায় আমার মুখে হাত বুলিয়ে ডাকতে থাকলেন, সায়মা, উঠে পড়ো মা, আমার রান্না শেষ হয়ে গেছে। কয়েকবার ডাকার পরে ঘুম ভেঙে গেল আমার। আমি চোখ মেলে তাকাতেই মা উঠে দাঁড়িয়ে বললেন, আয়, খাবার বেড়ে দিচ্ছি। মা আমার প্লেটে খাবার দিতে দিতে বললেন, তোর মুখটা এত শুকনো দেখাচ্ছে যে দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে পেটে দানাপানি পড়েনি। আমি খেতে খেতে বললাম, মায়েরা এমনই হয় মা,
তারা সন্তানের মুখের দিকে তাকালেই তাদের মনে হয় তার সন্তানের মুখটা শুকনো। হয়তো খাওয়া হয়নি। তুমি তার ব্যতিক্রম হবে কেন? আমার খাবার খাওয়া প্রায় শেষ এমন সময় মা জিজ্ঞেস করলেন, একটা কথা বলি মা? আমি খাবার মুখে দিতে দিতে মায়ের মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তিনি বললেন, সব সংসারেই ঝগড়া ঝামেলা হয়। যে সংসারে একেবারে মনমালিন্য নেই, কোনো প্রকার ঝগড়ার লেশমাত্র নেই, সেটা কেমন সংসার হলো? সংসারে সামান্য ঝগড়া মনমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালো লাগার, ভালোবাসার নতুন মাত্রা যোগ করে। এরপর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও শক্ত মজবুত হয়, আরও মধুর হয় মা। আমি মায়ের কথা শুনে খাবার রেখে জিজ্ঞেস করলাম, মা তুমি কি বলতে চাও? খোলাখুলি বল আমাকে। মা কিছুটা আমতা আমতা করে জবাব দিলেন, বলছিলাম কি মা, ঝগড়া হলেই এমন করে একা চলে আসতে হবে? তোর এমন করে চলে আসাতে, মারুফের একবারও ফোন করে তোর খবর না নেওয়াতে তোর বাবা সহ আমরা সবাই খুব চিন্তিত। এটা ঠিক, আমরা বুঝতে পেরেছি তোদের মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে, কিন্তু তাই বলে কি মা স্বামীর অগোচরে বাড়ি থেকে চলে আসতে হবে? মায়ের কথা শুনে আমিও হঠাৎ ভেবে মনে মনে চমকে উঠলাম। মারুফ তো সত্যি আমার কোনো খবর নিল না। এটা কেমন করে হতে পারে? আমি সত্যি বুঝতে পারলাম না কিছু। আমি অবশ্য রাগের মাথায় মোবাইলটা আনতে ভুলে গেছিলাম, কিন্তু এ বাড়িতে তো সবার হাতেই ফোন রয়েছে, কারো কাছেই মারুফ আমার কথা একবারও জিজ্ঞেস করেনি। এটা যেন এক অবিশ্বাস্য ব্যাপার। তবে কি সেও আমাকে মন থেকে মুছে ফেলেছে? হঠাৎ যেন আমার হৃদয়ের কোণে কোথাও মারুফের জন্য হাহাকার করে ওঠে। চোখের জল মুছে খাবার রেখে উঠে চলে আসলাম। মা পিছনে ডাকলেন, খাবার শেষ করে যা সায়মা। খাবার রেখে উঠে যাওয়া ভালো নয় মা। কিন্তু আমার পেট দুশ্চিন্তার বাষ্পে ভরে গেছে। বিছানায় পড়ে চোখের জল ছেড়ে ভাবছি, মারুফ এত সহজে আমাকে কেমন করে ভুলে গেল? মা আমাকে আর কিছু না বলে ঢাকায় আমার ছোট ভাইয়ের কাছে ফোন দিয়ে বলল, গিয়ে দেখ মারুফের কি খবর। কেন সায়মা একা বাড়িতে চলে এলো? আমার ছোট ভাই রাতে ফোন করে জানালো মারুফ বাড়িতে নেই। তার ফ্ল্যাটের দরজায় একটা বর্ষর তালা ঝুলছে। কোথায় গেছে কেউ কিছু বলতে পারল না। আমি কথা শুনে কেঁদে ফেললাম। বুঝতে পারলাম না কেন। মারুফকে কি আমি এখনো ভালোবাসি? আমি যখন মারুফের জন্য চিন্তায় অস্থির হয়ে নীরবে চোখের জল ফেলছি, তখনই হঠাৎ সেই মহিলার দেয়া চিঠির কথা মনে পড়ে গেল। তৎক্ষণাৎ সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল, আর মুহূর্তের মধ্যে আমার হৃদয় কঠিন রূপ ধারণ করল। আরে, আমি তো মারুফের বাড়ি ছেড়ে যাওয়া নিয়ে ভাবছি। এতক্ষণ মনের মধ্যে ছিল মারুফ আমার বিরহের জ্বালা শুইতে না পেরে কোথাও চলে গেছে, কিন্তু সে যে অন্য কোনো কারণেও গৃহত্যাগী হতে পারে। আশ্চর্যের কথা, সেটা আমার মনে একবারও উদয় হয়নি। কি বোকা মেয়ে আমি! আমি এতক্ষণ কিভাবে ভাবছিলাম মারুফ আমার বিরহে অভিমানী হয়ে কোথাও চলে গেছে, কিন্তু এখন আমার কাছে আসল ঘটনা জলের মতো পরিষ্কার মনে হলো। সে তো আমার বিরহে কোথাও চলে যায়নি। আমি ছাড়াও তো তার জীবনে আরও একজন প্রিয়জন আছে। সে হয়তো সেই চিঠির জবাব খুঁজতে বাড়ি ছাড়া হয়েছে। নিশ্চয়ই সেই চিঠিতে কোনো ঠিকানা ছিল। হয়তো সেই ঠিকানায় গেছে ওই মহিলার সাথে দেখা করতে। সত্যি বলতে নিজের অজান্তেই মারুফের প্রতি ভালোবাসা আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল। তাই ওর ব্যাপারে অমন খবর পেয়ে আমার হৃদয়ের সেই ভালোবাসাই জেগে উঠেছিল। আমি ক্ষণিকের জন্য অস্থির হয়ে উঠেছিলাম। নিজের এই আচরণের কারণে এখন আমার খুব আফসোস হচ্ছে। নিজের কাছেই নিজেকে লজ্জিত মনে হচ্ছে। তাই তাড়াতাড়ি চোখের জল মুছে স্বাভাবিক হয়ে উঠলাম। নিজেকে বললাম, চরিত্রহীন মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে মনে প্রাণে আমার নয়, তার জন্য আমি কেন কেঁদে বুক ভাসাবো? রাতের খাবার খেতে গিয়ে ছোট দুই ভাই বোন ও বাবা মায়ের সামনে পড়ে কিছুটা অস্বস্তি হচ্ছিল, তবুও খেতে যেতে হলো। নয়তো সবাই আমাকে নিয়ে আরও কথাবার্তা বলে যাবে। আমি চাই আমাকে নিয়ে আড়ালে কোনো কথা না উঠুক। কেউ অবশ্য এখনো কিছু বলছে না আমাকে, কিন্তু আমি জানি সবার মনের মধ্যে আমাকে নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একে একে সবাই খাবার খেয়ে নিজের ঘরে চলে গেল। আমি আর মা শুধু খাবার ঘরে রয়ে গেলাম। এটা সেটা করতে করতে মা হঠাৎ বললেন, জামাইয়ের জন্য আমার খুব চিন্তা হচ্ছে সায়মা। বলতো অমন করে কাউকে কিছু না বলে কোথায় যেতে পারে ছেলেটা। মায়ের দিকে না তাকিয়ে সোজাসাপটা জবাব দিলাম, তার আমি কি জানি? সে পুরুষ মানুষ,
যেখানে খুশি ইচ্ছে হলেই যেতে পারে। তার কি আমার মতো সীমাবদ্ধতা আছে? স্বামীর বাড়ি নয়তো বাপের বাড়ি, দেখো গিয়ে কোথাও আনন্দ ফুর্তি করতে ব্যস্ত আছে। কথাটা আমার নিজের অজান্তেই মুখ ফসকে বেরিয়ে এলো। আর সেই কথার রেশ ধরে আমার মা জিজ্ঞেস করে বসলেন, তুই কি বলতে চাস সায়মা? তুই কি আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রাখতে চাইছিস? তুই কিন্তু মারুফের চরিত্রের উপর আঙুল তুলে কথা বলছিস সায়মা। তোদের মধ্যে আসলে কি হয়েছে সত্যি করে বলতো আমায়। তুই কি কোনো কারণে মারুফকে সন্দেহ করছিস? অথবা এমন কিছু কি তোর চোখে পড়েছে? মারুফ তো এমন ছেলে নয় সায়মা। আমি জানি সত্যি কথাটা আমার বাবা মা এত সহজে হজম করতে পারবে না। তাই এড়িয়ে গিয়ে বললাম, মা, সে পুরুষ মানুষ কোথায় কখন কি করে আমি কিভাবে বলতে পারি? তুমিই বল মা, একটা পুরুষ মানুষের সব ব্যাপার কি ঘরের বউ বুঝতে পারে? বা নিশ্চিত করে তার সম্বন্ধে সবটাই কি বলতে পারে? মা আমার কথা শুনে মনে হচ্ছে খুব দুঃখ পেয়েছেন। আমার কথা শুনে কোথাও যেন হারিয়ে গেছেন এমন ভাবে বললেন, কি জানি, আমি তোর আচরণ ও কথার কোনো মানে খুঁজে পাচ্ছি না। মারুফের এমন করে হঠাৎ বাড়ি ছেড়ে চলে যাওয়া, তোর হঠাৎ করে বাপের বাড়িতে একা চলে আসা, সবকিছুই যেন আমার মাথার মধ্যে এলোমেলোভাবে ঘুরপাক খাচ্ছে। মারুফের বাড়ি ছেড়ে চলে যাওয়াতে তোর মধ্যে তেমন কোনো পরিবর্তন আমি লক্ষ্য করে দেখতে পেলাম না। তুই এমনভাবে স্বাভাবিক আচরণ করছিস যেন কিছুই ঘটেনি। সবকিছু এত স্বাভাবিকভাবে নিচ্ছিস কেমন করে? কিছু একটা যে তোদের মধ্যে ঘটেছে তাতে আমার আর কোনো সন্দেহ নেই। মা আমার কাছে এসে আমার মুখটা তার দুহাতে আলতো করে চেপে ধরে জিজ্ঞেস করলেন, সায়মা, আমাকে সব খুলে বলবি না মা? মায়ের এমন আচরণের কারণে আমি ভীষণ বিপদে পড়ে গেলাম। শুধু একটা কথা মুখ ফসকে বলে ফেলেছি, তাতেই এই প্রতিক্রিয়া। পুরোটা খুলে বললে বাড়ির সবাই আমার প্রতি কি প্রতিক্রিয়া দেখাবে তাই ভেবে পাচ্ছি না। কি বলবো তাও ভেবে পাচ্ছি না। মা আমার গাল দুটোকে গভীর মমতায় স্পর্শ করে বললেন, আমি তোর মা। তোর মনের কথা আমার কাছে খুলে বল সায়মা। দেখবি তোর কাছে যা কঠিন ও মেনে না নেওয়ার মতো মনে হচ্ছে, তা আমার সাথে বললে তার একটা সমাধান আমি খুঁজে বের করে দিতে পারবো। আমি এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে রেগে গিয়ে বললাম, কিছু হয়নি মা, আমি এখন ঘুমাতে যাব। আমার শরীর এখনো ক্লান্ত, ভীষণ ঘুম পাচ্ছে। ওষুধ বেশ কাজ করে দিল। আমার রাগ দেখে মা হঠাৎ করে রেগে গিয়ে বললেন, ঠিক আছে, তোর যেমন ইচ্ছে, যা খুশি তাই করো। আমার হয়েছে যত জ্বালা, সবার চিন্তা আমাকে একাই কেন করতে হবে? যে যেখানে খুশি গিয়ে মরুক গে, তাতে আমার কি? আমি আর কারো চিন্তা করতে পারবো না। আমি এই ফাঁকে ঘরে চলে গেলাম। শুতে যাব। ছোট বোন তনিমা জিজ্ঞেস করে, আপু তোর আর মারুফ ভাইয়ের মধ্যে কি হয়েছে রে? তনিমার কথা শুনে মেজাজ আরো গরম হয়ে গেল। একটা ধমক দিয়ে বললাম, খুব পেকে গেছিস মনে হচ্ছে, বড়দের কথা গিলিস। এই কথা জিজ্ঞেস করতে এতক্ষণ জেগেছিলি তাই না? তনিমা ধমক খেয়ে চুপসে গেল। চুপচাপ পাশ ফিরে ঘুমিয়ে পড়ার ভান করল। তারপর দুদিন কেটে গেল। মারুফের এখনো কোনো খবর আমার ছোট ভাই দিতে পারল না। ওর মোবাইল সেই থেকে বন্ধ হয়ে আছে। বাবা মা ভাই বোন আমার দিকে এখন কেমন ভাবে যেন তাকিয়ে থাকে। কিছু জিজ্ঞেস করার সাহস করে উঠতে পারে না তারা জানে বেশি কিছু বললে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব। তাই তাদের এত নীরবতা। পরদিন আমার দেবর মাসুদ আমাদের বাড়িতে এসে উপস্থিত হল। ওদের গ্রামের বাড়ি আর আমাদের গ্রামের বাড়ির দূরত্ব মাইল 6 হবে। মাসুদ এসেই আমার সাথে একা কথা বলতে চাইল। আমি তার কথায় বুঝতে পারলাম সে কিছুটা হলেও জানতে পেরেছে। তাই বিনা বাক্য ব্যয়ে ওকে আমার ঘরে নিয়ে গেলাম। মাসুদ ঘরে প্রবেশ করে দাঁড়িয়েই জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি হয়েছে ভাবি? আমি কাল ঢাকা গিয়ে জানতে পারলাম তুমি রাগ করে একা চলে এসেছ। আর সেদিন সকাল থেকেই ভাইয়া একেবারে গায়েব হয়ে গেছে। তার কোনো খবর কোনো জায়গা থেকে পাচ্ছিলাম না, এমনকি তার মোবাইল পর্যন্ত বন্ধ দেখাচ্ছে। আমি বললাম, তুমি শান্ত হয়ে বস মাসুদ। কারণ মাসুদের কণ্ঠে থেকে আগুন ঝরে পড়তে চাইছে। মাসুদ বসে পড়ে বলে, কয়েকদিন ধরে ভাইয়ার কোনো খবর না পেয়ে মা খুব চিন্তিত হয়ে পড়েছেন। তাই আমি নিজে গতকাল ঢাকা যেতে বাধ্য হয়েছি। সেখানে গিয়ে পাশের ফ্ল্যাটের মহিলার কাছে শুধু এইটুকু জানতে পারলাম। আর ভাইয়ের অফিসে গিয়ে জানতে পারলাম সেখানেও কেউ কিছু জানে না। তারাও আমাদের মতো ভাইয়াকে নিয়ে চিন্তিত। বারবার ফোন করেও তাকে লাইনে পাওয়া যাচ্ছে না।
আমি আজ সকালে ঢাকা থেকে সরাসরি তোমার কাছে আগে এসেছি।